আপনি কি মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করতে পারবেন? করার কোনো সুযোগ আছে? নেই। কারণ মহান মুক্তিযুদ্ধ আমাকে একটা রাষ্ট্র দিয়েছে, একটা দেশ দিয়েছে, একটা ভূখণ্ড দিয়েছে, একটা পতাকা দিয়েছে। সুতরাং ওই কতিপয় ব্যক্তির কারণে আমি কিন্তু আমার মহান মুক্তিযুদ্ধকে, আমার এই অর্জনকে কোনোভাবেই কালিমালিপ্ত করতে পারি না। একই সাথে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে অনেকেই এই জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করে, জুলাই গণঅভ্যুত্থানকে নানাভাবে ম্যানিপুলেট করে কিন্তু লাভবান হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে অনেকেই। এখন তাদের কারণে আপনি পুরো জুলাই গণঅভ্যুত্থানের দিকে আঙ্গুল তাক করতে পারেন না, কারণ ওই কতিপয় ব্যক্তি তো জুলাই গণঅভ্যুত্থান করে নাই। জুলাই গণঅভ্যুত্থান করে দেশের আপামর জনগণ। পালানোর ইতিহাসও খুব রেয়ার। এই রেয়ার কাণ্ডটি কিন্তু ফ্যাসিস্ট হাসিনা ঘটিয়েছেন। মানে তার প্রতিদিনকার বক্তব্য শুনলে মনে হতো পৃথিবীতে একমাত্র মাস্টারপিস উনি আছেন, সর্বোচ্চ ক্ষমতাধারী, এবং এখানে বাংলাদেশে ওনার রাজত্ব কায়েম হয়েছে। উনি রাজরানী এবং বাকি সবাই আপনার সেকেন্ড ক্যাটাগরি, মানে আমরা সবাই হচ্ছে প্রজা এবং উনি হচ্ছেন রানী। সবাই আমরা একমত হয়েছি, সকল রাজনৈতিক দল একমত হয়েছে, এমনকি যারা স্বাক্ষর করে নাই তারাও কতগুলো বিষয় একমত আছে। সেই সমস্ত বিষয়গুলো বিএনপি সংশোধন করতে চায় এবং একটা রিফরমেশন আনতে চায়। রিফরমেশন এটা হলো আমার কাছে মনে হয়, ওনাদের কাছে দেখলে এটা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। প্রদীপটা ঘষবে আর বাংলাদেশটা বদলায় যাবে, পাল্টায় যাবে। 2 বছর আগে যিনি আজকের এই দিনে দুহাত প্রসারিত করে নিজেকে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করেছিলেন, তার সেই মৃত্যুর মধ্য দিয়ে জুলাইয়ের যে টার্নিং পয়েন্ট সৃষ্টি হয়েছিল এবং মানুষের মুখে মুখে একটা স্লোগান তৈরি হয়েছিল, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেক ঝড়, এমন অনেক স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল পুরো বাংলাদেশের রাজপথ। এবং সেই রাজপথে সেই স্লোগানে মুখরিত মানুষগুলোই বদলে দিয়েছিল দেশের রাজনীতির গতিপথ। সেই দিনটি আজ, এবং সেই মানুষটি আবু সাইদ, তার নামে শুরু করছি আজকের আমাদের নিউজ 24-এর আয়োজন নতুন বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং বেসিক যেটা বলতে চাই সেটি হলো 2024 সালের এই দিনে বর্তমান বাস্তবতায় একদিকে যেমন গণভোট সংস্কার নিয়ে বিতর্ক রয়েছে, সেই সঙ্গে কিন্তু আবার নতুন করে মানুষের সঙ্গে আস্থা সম্পর্কের জায়গা তৈরি করা নিয়েও অনেক ধরনের অনেক কথা প্রচলিত রয়েছে। এবং সেই সময়কার জুলাইয়ের এই দিনে এবং এই সময়কার এই দিনের বাস্তবতাটা আসলে কোথায়, সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় জুলাই গণ অভ্যুত্থানের এই দিনে। আপনাদের সঙ্গে আছেন রিশাদ হাসান। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শাম্মী আক্তার, সংসদ সদস্য ও সদস্য বিএনপি মিডিয়া সেল। আপনাদের দুজনকে স্বাগত। আর কিছুক্ষণের ভেতরে আমাদের সঙ্গে যুক্ত হবেন সিপিবি নেতা ডক্টর সাজেদুল হক রুবেল, এবং তিনি আসা মাত্র আমরা তাকে নিয়েও আমরা এই আলোচনায় যাব। আমরা একটু আলোচনাটা শুরু করতে চাই। আজকের এই দিনে আবু সাইদ প্রাণ হারিয়েছিল এবং জুলাই গণ অভ্যুত্থানের যে টার্নিং পয়েন্ট, সেটিও আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়েই সম্ভবত সবাই পেয়েছিল। সেই সময় আবু সাইদরা যেই কারণে জীবন দিয়েছিল, আমরা কি সেই বাস্তবতায় 2 বছর পর এসে বসবাস করছি কিনা? আমি একটু ফারুক হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচক শাম্মী আপা সহ যারা দেখছেন। আজকের এই দিনে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাইদ, তিনি তার যে আত্মত্যাগ এবং জীবন দেওয়ার মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থানকে আসলে নতুন করে একটা রূপ দিয়েছিলেন। এটা আসলে আমরা কোনোভাবেই এর যে ইতিহাস এটা লেখে আমরা শেষ করতে পারবো না। আসলে দেখেন, এই জুলাই গণঅভ্যুত্থান আমরা যতই বলি এটা 36 দিনের একটি আন্দোলন বা 36 জুলাই, বাস্তবতা হচ্ছে আমরা দীর্ঘ 15-16 বছর এই জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্র কিন্তু তৈরি করেছিলাম। 15-16 বছরের যে জুলুম, যে নির্যাতন, এই নির্যাতনের মধ্য দিয়ে তিলে তিলে এদেশের রাজনৈতিক দল, এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই তো ভিকটিম ছিল অ্যাকচুয়ালি। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা কিন্তু এই আন্দোলনটাকে চূড়ান্ত রূপ দিই জুলাই মাসে। এবং জুলাইয়ের সেই 36টি দিন, এই 36টি দিন ছিল আমাদের আসলে চূড়ান্ত মোমেন্ট, ফাইনাল খেলা যেটাকে বলা হয়। তো সেই জায়গা থেকে আমরা অবশেষে 5ই আগস্ট বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে সক্ষম হই এবং 5 আগস্ট পরবর্তী আমরা একটি নতুন বাংলাদেশ আজকে পেয়েছি। এখন দেখেন, এটা নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কথা। এই যে আপনিও বললেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, এটা কি আসলে বাস্তবায়ন হয়েছে বা আমরা কতটুকু পেয়েছি, এই প্রশ্নটা সব জায়গায়। আসলে দেখেন, 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, এই মহান মুক্তিযুদ্ধের পরেও অনেক মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে, মুক্তিযুদ্ধকে ধরেন যে নিজেদের সম্পত্তি মনে করে নানাভাবে লাভবান হয়েছে।
অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কেউ বট গাছ হয়েছে। এখন আপনি যে কয়েকজন ব্যক্তি বা যারা ধরুন যে মুক্তিযুদ্ধের সেই মহান যে চেতনা, যে স্পিরিট, এটাকে বিক্রি করে বা এটাকে নিজেদের ধান্দার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আঙ্গুল ফুলে কলা গাছ হলো, তাদের কারণে আপনি কি মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করতে পারবেন? করার কোনো সুযোগ আছে? নেই। কারণ মহান মুক্তিযুদ্ধ আমাকে একটা রাষ্ট্র দিয়েছে, একটা দেশ দিয়েছে, একটা ভূখণ্ড দিয়েছে, একটা পতাকা দিয়েছে। সুতরাং ওই কতিপয় ব্যক্তির কারণে আমি কিন্তু আমার মহান মুক্তিযুদ্ধকে, আমার এই অর্জনকে কোনোভাবেই কালিমালিপ্ত করতে পারি না। একই সাথে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে অনেকেই এই জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করে, জুলাই গণঅভ্যুত্থানকে নানাভাবে ম্যানিপুলেট করে কিন্তু লাভবান হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে অনেকেই। এখন তাদের কারণে আপনি পুরো জুলাই গণঅভ্যুত্থানের দিকে আঙ্গুল তাক করতে পারেন না, কারণ ওই কতিপয় ব্যক্তি তো জুলাই গণঅভ্যুত্থান করে নাই। জুলাই গণঅভ্যুত্থান করে দেশের আপামর জনগণ, এখানে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, রাজনীতিবিদ সবাই জীবন দিয়েছে। আজকে এই যে 1400 শহীদের কথা আমরা বলছি না, 1400 শহীদের মধ্যে কি মানে ওই শুধুমাত্র ছাত্ররাই ছিল? এখানে কৃষকরা মারা গেছে, হকাররা জীবন দিয়েছে, রিক্সা চালকরা জীবন দিয়েছে, তাই নাই? তো সুতরাং তাদের এই যে সম্মিলিত আত্মত্যাগ, সম্মিলিত যে তাদের এই যে আত্মদান, এই জিনিসটাকে আপনি কোনোভাবেই ওই কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির কারণে আপনি কালিমালিপ্ত করতে পারেন না, করার কোনো সুযোগ নেই। এটা আমাদের মহান অর্জন, পবিত্র অর্জন আমি মনে করি, কারণ এটা আমাদের রক্তের মধ্য দিয়ে অর্জন করতে হয়েছে। সুতরাং জুলাই গণঅভ্যুত্থান ধরেন পরবর্তী সময়ে একবারেই তার যে আকাঙ্ক্ষা বা স্পিরিট পুরোটাই মানে বাস্তবায়ন হয় নাই এটাও বলার যেমন সুযোগ নেই, আবার শতভাগ ধরেন যে আমরা বাস্তবায়ন করতে পেরেছি এটাও আমরা বলবো না। অনেকভাবে এটাকে ধরেন যে নানাভাবে এটাকে ডিমোরালাইজ করা হয়েছে, এটাকে ডাইভার্ট করা হয়েছে নানা দিক দিয়ে নানাভাবে। এখনও যতটুকু আছে আমি মনে করি বর্তমান সরকারে যারা রয়েছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার, তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ। আমি মনে করি এই জুলাই গণঅভ্যুত্থানের যে প্রকৃত স্পিরিট, যে চেতনা, এটা অবশ্যই বিএনপির সরকারকে বাস্তবায়ন করতে হবে। এর আগের যে সরকারটি ছিল ইন্টারিম সরকার, ওই সরকারের দায়বদ্ধতার জায়গাটা ছিল অনেক কম, বিকজ অফ তারা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছিল না। তারা জনগণের সমর্থিত, আমরাও সমর্থন দিয়েছি, বিএনপিও দিয়েছে, রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে, বাট জনগণ কিন্তু ব্যালটের মধ্য দিয়ে বা প্রত্যক্ষভাবে তাদেরকে নির্বাচিত করে নাই। এই জন্য ওই সরকারের যে অ্যাকাউন্টেবিলিটি বলেন, ট্রান্সপারেন্সি বলেন, এই যে স্পেসটা, এটা কিন্তু অনেক ন্যারো ছিল, কম ছিল। বাট বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, 51% জনগণ সরাসরি ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে, পার্লামেন্টে পাঠিয়েছে। সুতরাং বিএনপির কাছে সবচাইতে প্রত্যাশার যে জায়গা এটা অনেক বেশি, এবং বিএনপি আসলে জনগণের এই প্রত্যাশাটা কিভাবে বাস্তবায়ন করবে, কতটুকু করবে, এটা কিন্তু একটা বড় প্রশ্নের আমরা বিষয়। সেই প্রশ্নে আসবো আপনার কাছে। আমরা একটু শাম্মী আক্তার আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে মূল লক্ষ্য সেটা কি আসলে সরকার পরিবর্তন ছিল নাকি রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ছিল? যদি রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের জায়গায় যদি হয়ে থাকে, 2 বছর পর আমরা আসলে ঠিক কোন জায়গাটিতে দাঁড়িয়েছি? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক যিনি আছেন এবং আপনার যারা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা। দেখুন, যে গণঅভ্যুত্থানটি অনুষ্ঠিত হলো আজকের এই দিনে, আবু সাঈদ শাহাদাত বরণ করলো, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমার খুব মনে আছে যেদিন আবু সাঈদ বুক চিতিয়ে এগুলির সামনে দাঁড়ালো, মানে এগুলো আসলে মানে সচরাচর তো হয় না, অনেক বছর পরে এই সাহসী সন্তানগুলো জন্ম নেয় একটা দেশে। তো আবু সাঈদ যখন প্রাণ দিল, সত্যিকার অর্থেই খুব খারাপ লাগছিল তখন যে একটা মায়ের বুক খালি হলো। কিন্তু এই প্রাণ দেওয়ার বিনিময়ে যে পাটাতন তৈরি হলো, মানে আপনার গণতন্ত্র মুক্তির, সেই গণতন্ত্র তো মুক্তি পেয়েছে, কারণ 17 বছর মানুষ একটা অক্টোপাস গিলে খেয়েছিল বাংলাদেশের মানুষকে, ফেসিস্ট অক্টোপাস। এই অক্টোপাস বাংলাদেশটাকে ঘিরে ফেলেছিল এবং বাংলাদেশের সকল সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছিল। আপনি এডুকেশন বলেন, হেলথ বলেন, ইকোনমি বলেন, এমন কোনো সেক্টর নাই যেটাকে তারা ধ্বংস করেনি। ব্যাংকগুলো ফোকলা করে দিয়ে তারা মানে পালিয়ে গেল, এবং এমন নজির পৃথিবীর ইতিহাসে মনে হয় খুব কমই আছে যে আপনার ধরেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম থেকে শুরু করে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বাইতুল মোকাররমের সবাই পালিয়ে গেল। তো এই পালানোর ইতিহাস খুব মানে সচরাচর হয় না, যেমন সাহসী সন্তানেরাও জন্ম নেয় না, তেমনি পালানোর ইতিহাসও খুব রেয়ার। এই রেয়ার কাণ্ডটি কিন্তু ফ্যাসিস্ট হাসিনা ঘটিয়েছেন। মানে তার প্রতিদিনকার বক্তব্য শুনলে মনে হতো পৃথিবীতে একমাত্র মাস্টারপিস উনি আছেন, সর্বোচ্চ ক্ষমতাধারী, এবং এখানে বাংলাদেশে ওনার রাজত্ব কায়েম হয়েছে, উনি রাজরানী, এবং বাকি সবাই আপনার সেকেন্ড ক্যাটাগরি, মানে আমরা সবাই হচ্ছে প্রজা এবং উনি হচ্ছেন রানী। তো এই রানী মাহতারামা
মানে মানুষের এই ক্ষোভের কাছে উনি আত্মসমর্পণ করলেন এবং পালিয়ে গেলেন। এখন আসেন যেই কারণে অভ্যুত্থানটি সংগঠিত হলো এবং এটার ক্ষেত্রটা তৈরি হলো, প্রথমে তো এটা কোটা না মেধা এটা নিয়ে আন্দোলন তৈরি হলো। আর 17 বছরের আন্দোলন সংগ্রাম যদি দেখেন, রাজনৈতিক দল হিসাবে বিএনপি ছিল সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক দল, যেটা হচ্ছে আপনার যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আন্দোলন করছিল। 17 বছরে বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা জেল খেটেছি, মামলা খেয়েছি, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন, আমাদের নেত্রী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাকে বিনা দোষে তাকে জেলখানা আটকে রাখা হয়েছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে, ফরমাইশি রায় দেওয়া হয়েছে। এই তার কাজগুলো সেই শেখ হাসিনার সরকার করে তার শাসনকে প্রলম্বিত করেছিল। এখন যারা কোটা না মেধার দাবি নিয়ে রাজপথে এসেছিল, তারাও একটা পর্যায়ে কিন্তু রাজনৈতিক দল এবং কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করেছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাত দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো এবং আমরা এই মুহূর্তে গণতান্ত্রিক সরকার দ্বারা আমাদের দেশ পরিচালিত হচ্ছে। সেই গণতান্ত্রিক সরকার বাংলাদেশের মানুষের কল্যাণে কিন্তু কাজ করে যাচ্ছে। আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি গতকালকে আমাদের বাজেট অধিবেশন শেষ হয়েছে, সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকারকে এতটা দুর্বল ভাবার কোনো কারণ নাই যে 51% মানুষের সমর্থন নিয়ে এই সরকার পার্লামেন্টে গিয়েছে। সেই সরকার বাংলাদেশের মানুষের প্রতি অনেক বেশি সহমর্মী বলেন বা সহানুভূতিশীল বলেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি যখন উগ্রপন্থায় আবর্তিত হতে যাবেন, তখন কিন্তু সরকার আপনাকে স্পেয়ার করবে না। এটা উনি পরিষ্কার বার্তা দিয়েছেন। উনি পরিষ্কার বলেছেন যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি জাতীয় সংসদের সাউথ প্লাজায়, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব। আমরা সেই মেন্টালিটি নিয়েই আমরা এটাতে স্বাক্ষর করেছি এবং আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এখন আপনি বলতে পারেন যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমরা সেই জায়গাটায় কোন জায়গাটায় এসে দাঁড়িয়েছি, এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি যে আপনি এখন সরকারের সমালোচনা করলে আপনাকে যে কেউ এসে তুলে নিয়ে যাচ্ছে না, আপনি জেলখানায় পচে মরছেন না। আপনি যদি সরকারের বিরুদ্ধে একটা কার্টুন ছাপেন বা ব্যঙ্গ কার্টুন যেটাকে বলে, সেই কার্টুন ছাপেন, বা আপনি যদি একটা ছড়া লিখেন সরকারের বিপক্ষে, আপনাকে তুলে নিয়ে গুম করা হচ্ছে না, আপনাকে জেল খাটানো হচ্ছে না, মামলা দেওয়া হচ্ছে না। আপনার যে বাক স্বাধীনতা, আপনি যে মুক্ত চিন্তা করতে পারছেন, মুক্তভাবে বলতে পারছেন, এই জায়গাটায় আপনি তো সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছেন, যেটা 17 বছরে আমরা পাইনি। জি, আমি আপনার সঙ্গে একটু একমত হয়ে বলতে চাই যে কারণে আসলে বিরোধী দল বলতে পারছে যে সরকার বলছে সরকার গণভোটকে অস্বীকার করছে, আবার অন্যদিকে সরকার বলছে সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত, জনগণের রায় এবং সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার মধ্যে আসলে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি জানবো। কিন্তু তার আগে একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরছি তখন থাকছে বাকি আলোচনা। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24, চলছে নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। আমাদের সঙ্গে অতিথি হিসেবে এইমাত্র যুক্ত হচ্ছেন ডক্টর সাজেদুল হক রুবেল, সিপিবি নেতা। আপনাকেও স্বাগত আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছি জুলাইয়ের এই দিনে, এই শিরোনামে আলোচনা করছি। সেখানে আমরা একটু যেহেতু বর্তমান বাস্তবতা নিয়ে কথা বলছি, আমি একটু আপনাকে দিয়েই শুরু করতে চাই। একটু বলবেন যে জামায়াত বলছে সরকার গণভোটকে অস্বীকার করছে, আবার সরকার বলছে যে সংসদে আসলে চূড়ান্ত। ডক্টর সাজেদুল হক রুবেল, একটু বলবেন যে জনগণের রায় এবং সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার ভেতরে আসলে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? ধন্যবাদ। আসলে এইখানে বিষয়টা হচ্ছে যে আজকে জামাতের নেতারা, বিশেষ করে জামাতের আমির যেভাবে করে জনগণের কাছে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটা শুনলে এবং অনেক কিছু যদি আমরা যদি টাইমলাইন মিস করে যাই, তাহলে আমার মনে হবে যে এটা সাংঘাতিক ব্যাপার, যে বিএনপি মনে হয় একেবারে বিশ্বাসঘাতকতা করে বসছে, এরকম একটা অ্যাপ্রোচ, এবং তারা স্ট্রেট এইরকম ল্যাঙ্গুয়েজেই কথাবার্তা বলছেন। কিন্তু আসলে দেখেন বিএনপির যে লাইন বা জামাতের বা এনসিপি এখন যা দাবি, তার মধ্যে পার্থক্যের জায়গাটা কতটুকু? পার্থক্যের জায়গাটা এরকম যে বিএনপিও ঠিক যেই সংস্কারগুলো ব্যাপারে হচ্ছে সবাই আমরা একমত হয়েছি, সকল রাজনৈতিক দল একমত হয়েছে, এমনকি যারা স্বাক্ষর করে নাই তারাও কতগুলো বিষয় একমত আছে।
সেই সমস্ত বিষয়গুলো বিএনপি সংশোধন করতে চায় এবং একটা রিফরমেশন আনতে চায়। রিফরমেশন এটা হলো আমার কাছে মনে হয়, ওনাদের কাছে দেখলে এটা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, প্রদীপটা ঘষবে আর বাংলাদেশটা বদলায় যাবে, পাল্টায় যাবে। ব্যাপারটা এত সহজ না আর কি, ব্যাপারটা খুব ধারাবাহিকভাবে অনেক কাজের মধ্য দিয়ে, অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়েই হচ্ছে গিয়ে এই বিষয়গুলোর পরিবর্তনটা ঘটবে। এটা হঠাৎ করে হুট করে আসবে না, কারণ আমাদের যে সমস্যা বা যে জঞ্জালের মধ্যে আমরা আছি, যে বাংলাদেশের যে জঞ্জাল, এই বাংলাদেশের জঞ্জাল শুধু 1 বছর 2 বছরের মধ্যে তৈরি হয় নাই, বা শুধুমাত্র 17 বছর তৈরি হয় নাই, এমনকি শুধু 54 বছর স্বাধীনতার পরও তৈরি হয়নি। সেই ব্রিটিশ আমলের জঞ্জাল এখনো আমাদের হচ্ছে কাঁধে রয়েছে, সে পাকিস্তান আমলের জঞ্জালও আমাদের কাছে রয়েছে। ফলে ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ এই যে দীর্ঘ সময়ের যে হচ্ছে গিয়ে অচল অবস্থা হয়েছে, জঞ্জাল জমতে জমতে, সেইটা তো কাটাতে আমাদেরকে সময় লাগবে এবং আমাদের সেখানে সুনির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে হবে। কিন্তু আমরা দেখছি একটা বিষয়, যে গণভোটের বিষয়টাকে আমার কাছে একেবারে আকীদার মতো বিষয় মনে হচ্ছে জামাত ইসলামের কাছে, যে এইটার ব্যাপারে কেউ যদি কোনো প্রশ্ন তুলে, হ্যাঁ, তারে একেবারে মুরতাদ বানায় ফেলাবে। ঠিক আছে, এবং বিএনপি যথাযথ প্রশ্ন তুলেছে, যে গণভোটের আইনগত ভিত্তি নিয়ে তুলেছে আর কি। এবং কি জুলাই যে অধ্যাদেশ রয়েছিল, সেই জায়গাগুলো থেকে তো আমার তো মনে হয় জামাত সরেও গেছে। ঠিক আছে, সেই জুলাইয়ের গণভোটের যে বিষয়টা ছিল, 180 দিন তো সেই কবে পার হয়ে গেছে, তাই না? তো সেই ক্ষেত্রে তো হচ্ছে গিয়ে অনেকগুলো জায়গা থেকে জামাত নিজেও সরে গেছে, এনসিপি নিজেও সরে গেছে। কিন্তু তারপর আমার মনে হয় এক ধরনের জাস্ট স্ট্যান্ড, এক ধরনের এক্সপ্রেস করা, এক ধরনের পলিটিক্যাল রেটোরিক দেখানো, যে এই যে বেইমানি করে ফেলতেছে হচ্ছে গিয়ে সরকার আর কি। জি, ধন্যবাদ। সামনে আক্তার, একটু আপনার কাছে আসবো। প্রধান বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে গণভোটের 4 প্রশ্ন মনে রাখা সহজ নাকি বিএনপির 31 দফা মনে রাখা সহজ, সে বিষয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন। আসলে এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? দেখুন, আমার কাছে মনে হয় যে 31 দফাটা মনে রাখা সহজ, কারণ 31 দফার উপরে ভিত্তি করেই কিন্তু মানুষ আমাদেরকে মত দিয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। 4 দফা যদি মানুষ মনে রাখতো তাহলে তো অন্য কিছু ঘটে যেত, অন্য কিছু তো ঘটেনি। তাহলে 31 দফাটাকেই মানুষ মনে রেখেছে। মানুষ ওই 4 দফা পড়েও নি, দেখেও নি, বুঝেও নি, শুধু হ্যানার মধ্যে সীমাবদ্ধ ছিল। সুতরাং হ্যানার মধ্য দিয়ে আপনি যদি কুইনেন খাওয়াইতে চান মানুষকে, মানুষ সেটা খায়নি। মানুষ সেটা না খেয়ে মানুষ স্বাভাবিকভাবেই বিএনপির পক্ষে রায় দিয়েছে এবং বিএনপি সরকার গঠন করেছে। এবং বিএনপি খুবই আন্তরিক, বিএনপি অত্যন্ত শ্রদ্ধাশীল, যারা গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন। এবং এই যে বাজেটটি পাশ হয়েছে, এই বাজেটে কিন্তু যারা শাহাদাত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, যারা চিকিৎসাধীন আছেন, যারা হতাহত হয়েছেন, তাদের সকলের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। সরকার এটা চিন্তা করেছে যে তাদেরকে ভাতা দেওয়া হবে। তো এই যে কাজটি সরকার করেছে, যদি জুলাইয়ের প্রতি তারা শ্রদ্ধাশীল না হতো তাহলে তো সরকার এই কাজটি করতো না, তাই না? তার সরকার আন্তরিক আছে জুলাইয়ের এই যে জুলাই সনদ যেটা বলেন সেটাকে বাস্তবায়ন করা বা অন্য যে কোন বাকি সবগুলো বিষয় বাস্তবায়ন করার জন্য সরকার আন্তরিক আছে। সরকারের এখানে কোনো এইরকম কোনো পরিকল্পনা নাই যে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে না বা এরকম কিছু সরকার চিন্তা করছে না। সরকার অবশ্যই চিন্তা করছে যে আমাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কারণ তাদের রক্ত, তাদের ত্যাগ, তাদের সাহসের মধ্য দিয়েই, তাদের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি মিলেছে আমি বলবো। কারণ যদিও পরবর্তীতে ইলেকশনের মধ্য দিয়ে সরকার নির্বাচিত হয়েছেন বা আমরা নির্বাচিত হয়েছি, কিন্তু এই যে অক্টোপাস, এর কাছ থেকে মুক্তি তো মিলেছে এই এত মানুষের প্রাণের বিনিময়ে, এত মানুষের ত্যাগের বিনিময়ে, এত মানুষের রক্তের বিনিময়ে আমরা এই মুক্তির স্বাদ গ্রহণ করেছি। আপনি বলেন তো, এখানে যে এখন আপনি কথা বলছেন বা আমরা এসে কথা বলছি, আমাদের মধ্যে তো আতঙ্ক কাজ করতো। আমরা সারাক্ষণ একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকতাম যে কাকে কখন তুলে নিয়ে যাচ্ছে, কাকে কখন গুম করে দিচ্ছে, কাকে কখন বিচার বহির্ভূত হত্যার শিকার করে ফেলতেছে। আপনার নিশ্চয়ই কক্সবাজারের সেই এই যে কাউন্সিলরের কথা নিশ্চয়ই মনে আছে, যে আব্বু তুমি কাঁদছো, যে বাচ্চাটা বলছিল, মনে আছে? গুলির শব্দ হচ্ছিল। তো এইরকম ভয়ঙ্কর একটা ত্রাসের রাজত্ব, একটা ড্রাকুলা মনে হচ্ছিল যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছিল, যার মধ্যে শুধু রক্ত পিপাসা ছিল। বিরোধী মতকে সে কোনোভাবেই তারা সহ্য করতে পারছিলেন না, বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা সহ্য করতে পারছিলেন না। আমরা সভা সমাবেশ করতে গেলে আমাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে, আমাদেরকে জেল খাটতে হয়েছে, মামলা খেতে হয়েছে, আমাদেরকে প্রাণ দিতে হয়েছে। সেই জায়গা থেকে আজকে যে মুক্তির স্বাদ আমরা নিচ্ছি, এই যে মুক্তির ঘ্রাণটা আমরা পেয়েছি, এই জুলাই অভ্যুত্থান না হলে তো আমরা সেটা পেতাম না। তাহলে এইটার প্রতি আমাদের
মানে শ্রদ্ধা না থাকার তো কোনো প্রশ্নই ওঠে না বা কোনো কারণই থাকতে পারে না। এখন গণভোট নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, যেটা উনি বলছিলেন যে আইনগত ভিত্তি নেই, আইনগত ভিত্তি যেহেতু নেই, সংসদ তো আইনগত ভিত্তির মধ্য দিয়েই চলে। আইনগত ভিত্তির বাইরে এখানে আপনি ইমোশনাল কোনো কিছু করার তো কোনো সুযোগ আপনার এখানে নাই। আপনাকে যা কিছু করতে হবে আইনের মধ্য দিয়েই করতে হবে। সেইখানে আপনার যদি কোনো আইন পাশ করতে হয়, আপনি সেই পন্থায় আপনাকে যেতে হবে। আপনি এখানে বাইরে এসে যদি বলেন যে বিএনপি বেইমানি করে ফেলছে, বেইমানির ইতিহাস বিএনপির নেই। বিএনপি যখন 25শে মার্চের কালো রাত্রিতে মানুষ যখন মানে ঘুমেছিল, সেই ঘুমন্ত জাতির উপরে যখন পাকিস্তানের হানাদার বাহিনীরা ঝাঁপিয়ে পড়েছিল, রাজনৈতিক নেতৃত্ব যখন পালিয়ে গিয়েছিল, যে এই পালানোর ইতিহাস আওয়ামী লীগের 71 থেকেই শুরু হয়েছে, মানে 71 সাল থেকেই শুরু হয়েছে, তখনও তারা পালিয়ে গিয়েছিল। সেই ঘুমন্ত জাতির উপরে বর্বর পাকিস্তানিরা যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম কিন্তু হাল ধরেছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাহলে বিএনপি বারবারই এই যে জাতির ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছে, বিএনপি বারবারই দেশের ক্রান্তিকালে এসে হাল ধরেছে। বিএনপির কোনো খারাপ চিন্তা বা কোনো উদ্দেশ্য বিএনপির নাই। বিএনপি সবসময় দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছে, করবে ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু ফারুক হাসান আপনার কাছে আসতেছি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি বা এরকম কথা এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে, জামায়াত ইসলামের পক্ষ থেকেও বলা হয়েছে, কিছুদিন আগেই গোলাম পরোয়ার তিনিও বলেছেন। আসলে এই জিনিসটা কি আপনি কি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি হিসেবে ধরবেন, নাকি আসলেই তারা এরকম কোনো পন্থায় অগ্রসর হবে সামনের দিকে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটা জিনিস বুঝি না, ধরেন এই যে গণভোটের কথাটা যখনই আসে, আমরা মানে এরকম একটা ধরেন যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করি যে গণভোট মানেই এটা জামাতের চাওয়া বা এনসিপির চাওয়া। আচ্ছা বলুন তো, গণভোটে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে? 71%। মানে 71% বাংলাদেশের নাগরিক গণভোটের পক্ষে ভোট দিয়েছেন, মানে হ্যাঁতে ভোট দিয়েছেন। এখন তাহলে কি এই 71% মানুষ জামাত আর এনসিপি করে? তাহলে তো পুরো দেশটাই জামাতের বা এনসিপির। তাহলে আপনি কেন এই গণভোটের যে জনগণের চাওয়া বা জনগণের যে রায়, এই রায়টাকে আপনি একটা নির্দিষ্ট দলের পকেটে কেন ঠেলে দিচ্ছেন? হোয়াই? মানে আমি মনে করি যারা এই ধরনের উদ্ভট মন্তব্য করছেন যে গণভোটের চাওয়া মানেই জামাতের চাওয়া, তারা আসলে একটা মারাত্মক রকমের ধরেন যে কুমতলবের মধ্যে রয়েছেন। কুমতলব মানে পলিটিক্যাল কুমতলবের কথা বলছি আমি। এটা জনগণের রায় ভাই, জনগণের ম্যান্ডেট। এবার আসেন, বিএনপি সরকার কিন্তু এখনো কিংবা কখনোই বলে নাই যে তারা এটা মানে না বা তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। আমাদের যে ফেরেক বা প্রবলেম বা যে দ্বিমতের জায়গা, এটা কিন্তু একবারে খুব ছোট্ট, এই স্পেসটা খুব ছোট্ট। সরকার বলছে যে আমরা যেটাতে স্বাক্ষর করেছি আমরা সেটা বাস্তবায়ন করব। আর জুলাই সনদ বলে বা গণভোট বলে যে গণভোটটা যে জুলাই চার্টারের আন্ডারে হয়েছে বা যে জুলাই সনদের মধ্য দিয়ে গণভোট হয়েছে, তারা সেটা বাস্তবায়ন চাই। মানে ডিফারেন্সটা কিন্তু খুব অল্প। আমি মনে করি সরকারের এখন পর্যন্ত ইতিবাচক মনোভাব রয়েছে। সরকার এখন পর্যন্ত যথেষ্ট ইতিবাচক। এটা যদি অন টেবিল ডিসকাশনে যায়, আলোচনার মধ্যে যায়, আমি মনে করি এটা খুব একটা মানে করবে না, ঝামেলা হবে না। এটা আলোচনার মধ্য দিয়ে বাস্তবায়নের দিকে সরকার এগিয়ে যাবে। কিন্তু এই যে বাস্তবায়নের আগে ধরেন যে অমুক দল অমুক বক্তব্য দিচ্ছেন, এটাকে নিয়ে আমরা আরো ইতিবাচক নেতিবাচক নানা রকম রেটরিক তৈরি করার চেষ্টা করছি, আমাদের মধ্যে ভাই মারাত্মক লেভেলে ঝামেলা আছে। আজকে আমি একটা কথা আপনাকে বলি, ধরেন আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটা লিগাল বিষয় কিন্তু জড়িত, যেটাকে আমরা বলি লিগাল ভ্যালিডিটির প্রশ্ন। এখন ধরেন আমাদের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান কিন্তু কোনো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় নাই, সংবিধান মেনে হয় নাই, বাংলাদেশের কোনো সিআরপিসি সিপিসি বা এক্সিস্টিং কোনো আইন কানুন মেনেতে গণঅভ্যুত্থান করে নাই। তাহলে এই যে গণঅভ্যুত্থানের যে ফেজ, যে স্টেজ, এই স্টেজটা বাংলাদেশের বিদ্যমান প্রত্যেকটা আইন কানুনকে ঠেলে দিয়ে এটা কিন্তু হয়েছে। এখন আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ধরেন যে ওই আইন কানুন এক্সিস্টিং যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো রয়েছে, লসগুলো রয়েছে, এগুলোকে টেনে নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে কিন্তু এখানে মারাত্মক রকমের একটা আইনি বৈধতার জটিলতা তৈরি হবে, যেটা আমরা আগামী দিনের আশঙ্কাটা করছি। এই আগামী দিনের এই আইনি জটিলতার আশঙ্কা থেকে আমরা বলছি যে এই আশঙ্কা যাতে ক্রিয়েট না হয়, তার জন্যই সরকারের উচিত হবে জুলাই সনদকে ওই ফরম্যাটের মধ্য দিয়ে বাস্তবায়ন করা। যেমন ধরেন গত পরশুদিন সম্ভবত পঞ্চদশ সংশোধনের রায় বাতিল হলো না? এটা তো ওই সরকার ওই সময় আইন মেনেই করেছিল। এখন কেন বাস্তবায়ন হলো? তখন তো বলা যায় যে এটা সর্বোচ্চ আদালতের রায় ছিল, সর্বোচ্চ আদালতের রায়ও তো বাতিল মানে হয়েছে। তো সুতরাং আগামী দিনে আমাদের ইলেকশন, আগামী দিনে আমাদের ধরেন যে
অনেক কিছু নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই প্রশ্নগুলো যাতে না উঠে তার জন্য আমরা সরকারকে বারবার আহ্বান জানাচ্ছি, সরকার যাতে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নিয়ে জনগণের সেই অভিপ্রায় যে 71% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে এটা বাস্তবায়ন করে। হ্যাঁ, বাস্তবায়ন করতে গিয়ে সরকার যদি এটাকে একটু এদিক ওদিক করার চেষ্টা করে বা আলোচনা সাপেক্ষে সবাই একমত হয়, এটা তো অসুবিধা নেই। এবং এই জায়গায় আমি মনে করি সরকার উদার আছে, আশা করি ধরেন যে এই জিনিসটাতে খুব একটা জটিলতা তৈরি হবে না। এখন রাজপথে যারা হুঙ্কার দিচ্ছেন, আন্দোলন ডাক দিচ্ছেন, দিতে পারে, তারা তো বিরোধী দল, আমরা তো তাদের ধরেন যে ভিতরেরটা জানি না তারা কি চাই, কিন্তু আমাদের কথা হচ্ছে জনগণকে নিয়ে। আমাদের কাছে প্রায়োরিটি জনগণের চাওয়া, জনগণের চাওয়াটাই আমাদের কনসার্নের জায়গা। সুতরাং জনগণের যে অভিপ্রায়, জনগণের যে চাওয়া, এটাকে অবশ্যই সরকারকে প্রাধান্য দিতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন থাকছে আমাদের বাকি আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছি নিউজ 24, আমাদের নতুন বাংলাদেশ, আমাদের যে আয়োজন সেটি চলছে। আমরা জুলাইয়ের সেই দিন, এই দিন নিয়ে আমরা কথা বলছি এবং আমরা বেশ কিছু ইস্যুতেও আমরা কথা বলেছি, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, সেসব নিয়ে আমরা যেমন কথা বলেছি, এর সঙ্গে আমরা একটু বিচার ব্যবস্থা সেই দিকে একটু যেতে চাই। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করার দাবি রাজনৈতিক দলগুলোর রয়েছে। আমরা এটা রাজনৈতিকভাবে আসলে কতটা বাস্তবসম্মত সেই বিষয়ে একটু জানতে চাই। আমি একটু শাহেদুল হক রুবেল আপনার কাছে আসতে চাই। ধন্যবাদ। আসলে রাজনৈতিকভাবে এই বিষয়টা খুব পরিষ্কার। জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, ঠিক আছে, যাদের ছেলেরা, যাদের মেয়েরা এখানে রক্ত দিয়েছে, ঠিক আছে, তাদের তো হচ্ছে অন্য কোনো চিন্তা করবার কোনো সুযোগ নাই আর কি। কিন্তু আইনগত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় নানান রকম হচ্ছে গিয়ে ঝুঁকি থাকতেই পারে, বিচারের গতিতে অগ্রসর হবে। কিন্তু রাজনৈতিক যে জায়গা হচ্ছে আপনার হচ্ছে এই জুলাইয়ের হত্যাকারীদের, শুধু জুলাই না, সে দীর্ঘ সময় ধরে যে খুন, ধর্ষণ বা খুন, গুম, নিপীড়ন হয়েছে, সেই খুন, গুম, নিপীড়নের ক্রসফায়ার ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এই সবগুলো বিষয়ের কিন্তু বিচার হচ্ছে গিয়ে চলতে হবে, বিচারের প্রয়োজন রয়েছে। এখন বিচারে আপনি হারতে পারেন, বিচারে আপনি জিততে পারেন, বিচারের গতিতে হবে। বিচারকে প্রভাবিত করার কোনো কথা, রাজনৈতিক প্রভাবিত করার কোনো বিষয় আমরা কিন্তু এখানে চাচ্ছি না। আমরা চাই বিচারটা হোক। যদি বিচারটা না হয়, ঠিক আছে, তাহলে ভবিষ্যতে যে গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের রয়েছে, ঠিক আছে, শুধু আইন বদল করলে, কিছু জিনিসপত্র বদল করলে কিচ্ছু যায় আসবে না। কারণ আগের সংবিধান কি হচ্ছে গিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ দিছিল? সেই অর্থে সুযোগ দেয় নাই। সেই সংবিধানকে লঙ্ঘন করে, ঠিক আছে, সংবিধানকে লঙ্ঘন করে কিন্তু নির্বাচনে কারচুপি করেছে। আইনকে লঙ্ঘন করে সে কিন্তু হচ্ছে বিচার বহির্ভূতভাবে মানুষকে হত্যা করেছে, আইন বহির্ভূতভাবে মানুষকে হত্যা করেছে। ফলে আইন, বিচার, বিধান থাকা সত্ত্বেও, সুন্দর থাকা সত্ত্বেও পৃথিবীর দেশে দেশে কিন্তু অটোক্রেটের জন্ম হয়, স্বৈরাচারের জন্ম হয়, ফ্যাসিস্টের জন্ম হয়। এটা খুব সোজা এবং সাট্টা ব্যাপার। এটা খুব ছেলে খেলার মতো ব্যাপার হয়ে যায় যে শুধুমাত্র আইনি হবে। এই ক্ষেত্রে আপনি মনে করবেন যখন হচ্ছে এই সংস্কারের কমিশনগুলো তৈরি হচ্ছে, প্রথম সেই সংবিধান সংস্কার পরিষদের যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, একজন অ্যাডভোকেটকে, একজন সংবিধান বিশেষজ্ঞকে, তিনি কিন্তু হচ্ছে এই দায়িত্বটা থেকে তিনি বলেছিলেন যে সংবিধানের সংস্কারটাই এক বাংলাদেশের যে হচ্ছে গণতন্ত্রকে নিশ্চিত করবে, মানুষের অধিকারকে নিশ্চিত করবে, এমন কোনো বিষয় কিন্তু নেই। আরেকটা ছোট্ট বিষয় একটু বলতে হবে আমাদের, যে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এই জামাতের কিছু অ্যাডভোকেট এই কথাগুলো প্রথমে উত্থাপন করেছে। কোথাও কোনো আইন বা সংবিধানের কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে, যখন তারা সেখানে রেফারেন্স দিতে না পারেন, তারা যখন আইনগত লয়টা ভাষায় কথা না বলতে পারেন, তখন তারা বলে দেয় বসে হচ্ছে গিয়ে এই ইন্টারিম গঠিত হয়েছে এটা কোন আইনে, এই উপদেষ্টা সরকার গঠিত হয়েছে কোন আইনে, কোন আইনে এটা হয়েছে, কোন আইনে ওইটা হয়েছে। বেসিক্যালি বুঝতে হবে যে আপনি করছেন গণ অভ্যুত্থান, আপনি বিপ্লব করতে পারেন নাই বা বিপ্লব করতে চান নাই। এবং প্রত্যেকটা দেশে গণ অভ্যুত্থান রাষ্ট্রের বিদ্যমান কাঠামো এবং আইনকে এবং আইনকারী প্রয়োগকারী সংস্থাকে চ্যালেঞ্জ করেই ঘটে। কিন্তু গণ অভ্যুত্থানের বিপ্লবের পার্থক্য হলো গণ অভ্যুত্থানকারীরা আবার আইনের সাথে নিজেদের সমস্ত দাবি দাওয়াগুলোকে টিউন করে নেয়, আর বিপ্লবীরা যেটা করে সে আইনকে ছুঁড়ে ফেলে দেয়, সংবিধানকে ছুঁড়ে ফেলে নতুন সংবিধান তৈরি করে। কিন্তু আমরা বিপ্লবটা করিনি, করতে পারিনি, আমরা করেছি গণ অভ্যুত্থান। এটাকে মাথায় রেখে আমার সামনের দিকে প্রতিটি বিষয়ে কিন্তু একটা আইনি স্ট্রাকচার কাঠামোগুলোকে সাথে আমার এক ধরনের সমঝোতা করে অগ্রসর হতে হবে। জি, ধন্যবাদ। ফারুক হাসান, একটু আপনার কাছে আসি। আমরা একদম শেষের দিকে রয়েছি। 73 সালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, সেটিকে আওয়ামী লীগ সরকার
তৎকালীন সরকার তারা 2013 সালে 2 ধারা সংশোধন করে এবং সেখানে অর্গানাইজেশন বা সংগঠন শব্দটি যুক্ত করে। সেই আইনেই সম্ভাব্য আওয়ামী লীগের যে বিচারিক কার্যক্রম সেটি সেই দিকেই এগুচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে নিজেদের করা আইনেই কি আওয়ামী লীগ ফেঁসে যাচ্ছে কিনা? না, এখানে তো ফেঁসে যাওয়ার আসলে বিষয় আসবে বা ফেঁসে যাওয়ার কোনো বিষয় আমি দেখি না। বরঞ্চ কথা আমাদের এভাবে বলতে হবে যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে এই অপরাধের বিচার হতে হবে। কারণ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এটা আসলে কোনো ব্যক্তিগত পর্যায় থেকে না, যে অমুকের সাথে তার পারিবারিক দ্বন্দ্ব ছিল, ব্যক্তিগত জমি জমা নিয়ে দ্বন্দ্ব ছিল, গিয়ে তার উপরে গুলি চালিয়েছে, বিষয়টা তেমন না। আওয়ামী লীগ এজ এ অর্গানাইজেশন, এজ এ পলিটিক্যাল পার্টি, এজ এ ব্যানার, তারা কিন্তু এই গণহত্যার সাথে সম্পৃক্ত এবং জড়িত। এই যে বাংলাদেশের প্রায় 1400, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রায় 2000 মানুষ এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। এই যে এতগুলো মানুষকে হত্যা করার পরেও আমরা যখন তাদের বিচার নিয়ে ধরেন যে কিছুটা সফট দেখানোর চেষ্টা করি, কিছুটা নমনীয় হওয়ার চেষ্টা করি, আবার আমাদের এই টকশোগুলোতে এসে অনেক সুশীল বুদ্ধিজীবী সিনিয়র সাংবাদিক অনেকে আবার এরা এসে আড়ালে আবডালে কিভাবে এটাকে ধরেন যে প্রভাবিত করা যায়, এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা যায়, এরকম একটা মারাত্মক রকমের ধরেন যে নেগেটিভ কিন্তু ইতিমধ্যে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমরা একবার পরিষ্কার বলে দিয়েছি, এই বিচার অবশ্যই স্বচ্ছ হতে হবে, পরিমার্জিত হতে হবে এবং ন্যায় বিচার হতে হবে। ন্যায় বিচারে যারা অপরাধী, যারা গিল্টি, তারা অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তি পাবে। আমরা ন্যায় বিচার চাই, জাস্টিস চাই, অবশ্যই হতে হবে। এবং আওয়ামী লীগ এজ এ অর্গানাইজেশন, এটা আমাদের সরকারও বলেছেন, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগকে সংগঠন হিসাবে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আমরা অলরেডি অগ্রসর হচ্ছি এবং আওয়ামী লীগের বিচার অবশ্যই হবে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট, তার অলরেডি একটি মামলা রায় হয়েছে, মৃত্যুদণ্ড। সুতরাং তিনি দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। আমরাও বলেছি তিনি আসলে তো ভালো, আমাদের জন্য আমাদের কষ্ট কম হয়, কারণ ইতিমধ্যে আমরা ইন্টারপোলের মাধ্যমে অনেকগুলো চিঠি দিয়েছি। তো আমাদের পার্শ্ববর্তী দেশ যেহেতু ওনাদের আগে থেকেই অনেক ভালো বন্ধু এবং ওনাদের সম্পর্কটা অত্যন্ত গভীর সম্পর্ক, তো ওনারা তো আসলে চাচ্ছে না ওনাকে ফেরত দিতে নর্মাল আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো আমরা তো আসলে অতটা ক্ষমতাবান না, আমেরিকা যেভাবে ওই বেআইনিভাবে মাদুরোকে তার দেশের মধ্য থেকে গিয়ে তুলে নিয়ে আসছে, আমাদের তো ওই সক্ষমতা নাই। এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আন্তর্জাতিক আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা আইন মেনে আমরা লিগাল প্রসিডিউরের মধ্য দিয়ে তাকে আমরা ফেরত চাই এবং তিনি বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে তিনি সোজা চলে যাবেন কারাগারে এবং সেখান থেকেই তার বাকি যে আপনার আইনি প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হবে এবং বিচারিক রায়ে তার যে রায় হবে সেই রায় চূড়ান্ত এবং সেটা বাস্তবায়ন হবে। সুতরাং এর বাইরে অন্য কোনো চিন্তা করা আসলে আমি মনে করি না এখানে মানে সুযোগ আছে বা কেউ করবে। ধন্যবাদ। সামনে একটা একটু আপনার কাছে আসি যে আমরা যেসব বিষয় নিয়ে আলাপ করলাম, বিচার, সংস্কার, নির্বাচন এবং সবার অংশগ্রহণের নতুন রাষ্ট্র ব্যবস্থা, তো আমি একটু সবশেষ প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে আগামী 5 বছরে বা আগামী 10 বছরে বাংলাদেশের আসলে রাজনীতির কেন্দ্রবিন্দু আসলে কোনটা হওয়া উচিত বলে মনে করেন আপনি? রাজনীতির তো কেন্দ্রবিন্দু জনগণই হওয়া উচিত এবং আপনাকে দিন শেষে জনগণের কাছেই তো যেতে হবে, তাই না? এবং জনগণের যে চাওয়াটা সেটাকে আপনি বাস্তবায়ন করবেন, সেই চাওয়াটাকে মূল্য দিয়ে আপনি আপনার কর্মপরিকল্পনা সাজাবেন। এখন আপনি যে কথাগুলো বলেছেন, এখানে ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে কথা বলেছেন, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, এই মাফিয়া সরকারের সংগঠনকে আমরা প্রশাসনিকভাবে আমরা তাকে রায় দিয়ে নিষিদ্ধ করার পক্ষে নাই, এটা আমাদের দল থেকে বারবার পরিষ্কার করা হয়েছে। বলা হয়েছে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এটা সমাধান করা হবে, আইন যেই ব্যবস্থা নেবে সেটাই হবে। এখানে সরকার প্রশাসনিকভাবে যে রাজনৈতিক দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করবে সেটার পক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নই। এখন তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে আসবেন, আমরাও ঘোষণা দিয়েছি তিনি আসা মাত্র তাকে গ্রেপ্তার করা হবে। দেখা যাক এই লেটস সি যে কি হয় সামনের দিনগুলোতে। এখন কেউ কেউ তাদের নেতারা পলাতক নেতারা যারা বিভিন্ন দেশে আছেন তারা হম্বিতম্বি করছেন যে 20টা চার্টার প্লেন নিয়ে ঢুকে পড়বেন, 10টা চার্টার প্লেন নিয়ে ঢুকে পড়বেন। দেখা যাক, আমরা তো আর বসে আঙ্গুল চষবো না। আন্দোলনের ভয় বিএনপিকে দেখিয়ে লাভ নাই। বিএনপি পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছে। বিএনপি আন্দোলন করে করে এই জায়গায় এসেছে। বিএনপি মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। সুতরাং বিএনপিকে কোনো কিছুর ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি জনগণের রাজনীতি করে, জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে, বিএনপির সাথে জনগণ আছে। সুতরাং বিএনপি আমি মনে করি যে অনেক বেশি শক্তিশালী, কারণ জনগণ যেখানে থাকবে সেই জায়গাটাই শক্তিশালী হবে। আপনি যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তখন আপনার কোনো শক্তি থাকবে না, কারণ আপনার পায়ের তলায় মাটি থাকবে না। আমরা মনে করি আমাদের পায়ের তলার মাটি অনেক মজবুত,
কারণ বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং তাদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতে আমাদের যত কর্মসূচি হবে সেটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিয়ে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের সঙ্গে বলার জন্য। আমরা শেষ করবার আগে একটু বলতে চাই, উগ্র মতাদর্শ বা মব সংস্কৃতি বা সহিংসতা সব কিছুকে ছাপিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতি নিবেদিত প্রাণ হবে যতটা, ততই হয়তো আমরা এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দিকে, বাস্তবায়নের দিকে হয়তো এগিয়ে যাব এবং সেই সঙ্গে আমরা যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা হয়তো আমরা আরও সামনের দিকে আরও স্পষ্টভাবে দেখতে পাবো। হয়তো সেই দিন খুব বেশি দূরে নয়, আবার হতেও পারে সেই দিন হয়তো আমাদের কাছে অধরাও থেকে যাবে। তা নির্ভর করবে আগামী দিনগুলোর রাজনীতি এবং মানুষ কেন্দ্রিক, জনগণ কেন্দ্রিক রাজনীতির উপরে। আজকের মতো এখানেই শেষ করছি। রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন নতুন বাংলাদেশ। আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি।